নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায়। যথারীতি যথাসময়ে চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা বলতে আজ একেবারে দলবল সমেত বেরিয়ে পড়েছি। আমার স্ত্রী চন্দ্রানী এবং পুত্র প্রহান্ত আছে, সঙ্গে আছে আমার এক দিদি দীপালি এবং জামাইবাবু সুনীতদা। এদের সকলকেই আপনারা এর আগে আমাদের পাতিবুনিয়া ভ্রমণ পর্বে দেখেছিলেন। আজ ফের একসঙ্গে সবাই। ইতিমধ্যে তো জেনেই গিয়েছেন, আজ আমার গন্তব্য দক্ষিণ 24 পরগনার একটা সুন্দর জায়গা, পয়লা নম্বর। নামটা অদ্ভুত হলেও কাকদ্বীপের কাছে জায়গাটা কিন্তু অসাধারণ। সেই মতো আমরা ধরে নিয়েছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। এই রাস্তা ধরে আমরা যাব সোজা বারুইপুর, সেখান থেকে ধরে নেব আমতলা যাওয়ার রাস্তা। কিন্তু আমতলা না গিয়ে জুলপিয়া থেকে ধরে নেব খালদার হয়ে একটা রাস্তা। সেই রাস্তা দিয়ে গিয়ে উঠব উস্তির কাছাকাছি। উস্তি থেকে যাব হটুগঞ্জ, হটুগঞ্জ থেকে নিশ্চিন্তপুর হয়ে পৌঁছবো পয়লা নম্বরে। বারুইপুর পার করে এবারে ধরে নিয়েছি জুলপিয়া থেকে উস্তি যাওয়া সেই রাস্তাটি। এই রাস্তাটি কিন্তু খুব সুন্দর। খালের ধার দিয়ে সবুজের মধ্যে দিয়ে সুন্দর পথ চলে গিয়েছে এঁকে বেঁকে। আজ যেখানে যাচ্ছি সেই জায়গার কোনো ইতিহাস ভূগোল আপনাদের সঙ্গে আলোচনা করব না। আজ তেমন পড়াশুনো নয়, শুধুই প্রকৃতিকে উপভোগ করবার পালা। হুগলি নদীর ধারে এক দারুণ জায়গা এই পয়লা নম্বর, সেটাই দেখব দু চোখ ভরে আজ। কথা বলতে বলতে চলে এসেছি হটুগঞ্জের কাছাকাছি। এবারে ধরে নিয়েছি ডায়মন্ড হারবার থেকে নামখানা যাওয়ার রাস্তা। কলকাতা থেকে সময় লাগলেও প্রায় ঘন্টা দুয়েক মতো। এবারে সামনে আমরা একটু দাঁড়াবো, প্রাতরাশের সময় হয়ে গিয়েছে। এই রাস্তা একটা বড় অসুবিধে হলো, এদিকে আপনি বড়সড় কোনো খাবারের দোকান পাবেন না। রাস্তার ধারে থাকা ছোটোখাটো দোকানেই আপনাকে প্রাতরাশ সারতে হবে। আমরা অবশ্য দাঁড়িয়েছি হটুগঞ্জ পার করে এই নিউ ধাবার সামনে। ছোটোখাটো একটা খাবারের জায়গা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই। নাসিমা এবং তার স্বামী এই ধাবাটি চালায়। খুব আলাপি এবং সর্বদা হাসি মুখ ওদের। আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের খাবারের অর্ডার দেওয়া হয়েছে। কেউ খাচ্ছে লুচি তরকারি, কেউ পাউরুটি ঘুগনি, আবার কেউ রুটি তরকারি অমলেট। ছোট দোকান হলেও খাবারের মান কিন্তু খারাপ নয়। আমরা তো ভালোই খেলাম গরম গরম জল খাবার। প্রাতরাশ সেরে এবার আবার রওনা দিলাম এখান থেকে। এবার এই ডায়মন্ড হারবার নামখানা রোড ধরে সোজা যাব নিশ্চিন্তপুর। আপাতত প্রায় আধ ঘন্টার মতো নিশ্চিন্ত যাত্রা। মেঘ রৌদ্রের আলো ছায়া পেরিয়ে বেশ চলেছি আমরা। চলে এসেছি নিশ্চিন্তপুরের কাছাকাছি।
সামনেই পড়বে নিশ্চিন্তপুর বাজার। এই অঞ্চলে এই বাজারের বেশ খ্যাতি আছে, তাই তো এখানকার রেল স্টেশনের নামও নিশ্চিন্তপুর মার্কেট। নিশ্চিন্তপুর বাজারে অবশ্য আমরা একটু দাঁড়াবো। কেন? এক্ষুনি জানতে পারবেন। দাঁড়িয়েছি নিশ্চিন্তপুর বাজারে। আসলে এখানেই আছে ঘোষ সুইটস। ডায়মন্ড হারবার নামখানা রোডের ওপরেই এই দোকান। এই অঞ্চলে এই মিষ্টির দোকানের বেশ নামডাক। ঠিক হয়েছে, এখান থেকে মিষ্টি নিয়ে নেব আমরা। ঘোষ সুইটসে দেখলাম অনেক রকমের মিষ্টি, বেশ বড়সড় দোকান। এই অঞ্চলে মিষ্টির এত রকম ফের পাবো সেটা কিন্তু আশাই করিনি। দোকানে ঢুকে আমার সঙ্গীরা তো রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। নানান রকমের মিষ্টি দেখে কোনটা ছেড়ে কোনটা নেওয়া হবে সেই গবেষণাতেই মগ্ন তারা। শেষমেশ ঘোষবাবুদের সঙ্গে কথা বলে অনেক বাছাবাছির পর ঠিক হলো 3টে মিষ্টি নেওয়া হবে। সবচেয়ে বেশি নজর কাড়ল আঙুর ফল। লাল সবুজের এই আঙুর ফল দেখতে একেবারে আঙুরের মতোই। ঠিক হলো এটাই আগে একটু নেওয়া হবে। এছাড়াও আমাদের পছন্দ হয়েছে সুগার ফ্রি ম্যাঙ্গো সন্দেশ এবং পাতুরি সন্দেশ। পাতার মধ্যে সন্দেশকে রাখা বলে সেটা কিন্তু পাতুরি। এর আগে আমরা ভদ্রেশ্বরে সূর্যমোদকের দোকানে পাতুরি সন্দেশ খেয়েছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তবে সেটা ছিল সত্যি সত্যি কলা পাতায় মোড়া সন্দেশ, গরমে পোড়ানো। এখানে কিন্তু শুধুমাত্র কলা পাতার ছোট্ট বাটিতেই সন্দেশকে রাখা হয়েছে। যাই হোক, নিয়ে নেওয়া হলো 3টে মিষ্টি। এদের দাম হলো ম্যাঙ্গো সন্দেশ 10 টাকা পিস, পাতুরি সন্দেশ 12 টাকা পিস এবং আঙুর 200 টাকা কেজি। মিষ্টি কিন্তু খাওয়া হবে 1 নম্বরে গিয়ে প্রকৃতির মাঝে বসে। মিষ্টি নিয়ে রওনা দিলাম নিশ্চিন্তপুর বাজার থেকে। এবারে কাকদ্বীপের দিকে সামান্য এগিয়েই ধরে নেব ডান দিকের রাস্তা। নিশ্চিন্তপুর চৌমাথা থেকে ধরে নিয়েছি ডান দিকে 1 নম্বরে যাওয়ার পথ। এই রাস্তায় সোজা 1 নম্বরে নদীর ধারে নিয়ে যাবে। এখান থেকে এই 3 কিলোমিটারের মতো পথ, আর মিনিট 10 সময় লাগবে। এই প্রসঙ্গে বলি, 1 নম্বর নামকরণ নিয়ে আমি একটু পড়াশোনার চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও তেমন তথ্য পেলাম না। স্থানীয়রাও খুব বেশি কিছু জানেন না। এক বৃদ্ধই শুধু জানালেন, নদী তটের এই নামকরণের পিছনে বন্দর কর্তৃপক্ষের একটা ভূমিকা আছে। তারাই এই অঞ্চলে এমন সংখ্যা দিয়ে বিভিন্ন এলাকা চিহ্নিত করেছেন। মিনিট 10 মধ্যে এসে গিয়েছি 1 নম্বরে। টোটো স্ট্যান্ডে গাড়ি রেখে এবারে চলুন সামনের দিকে যাই। বাঁ দিকে দেখছি একটি গলিতে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের একটা জেটি রয়েছে, তার বোর্ড। আমাদের বাকি সদস্যরা সেদিকে এগোলো, আমিও তাই এদিক থেকেই শুরু করি। সরু একটা ঢালাই রাস্তা চলে গিয়েছে একটা জেটি পর্যন্ত। সেই জেটি অবশ্য বন্ধ, সাধারণের সেখানে প্রবেশাধিকার নেই। আর একটু এগিয়ে আশপাশের দিকে তাকাতেই মনটা এক লহমায় ফুরফুরে হয়ে গেল। দুদিকে অপূর্ব এক সবুজ তটভূমি, তার সামনেই সুবিশাল জলরাশি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবার জন্য চমৎকার জায়গা। বিস্তৃত পান্না সবুজ তৃণভূমির পাশে শান্তভাবে প্রবাহিত প্রশস্ত গঙ্গা। সত্যি চোখ এবং মন ভালো করা দৃশ্য। নৌকাগুলি কোনোটা তৃণভূমিতে বিশ্রাম নিচ্ছে, আবার কোনোটা জলের মধ্যে আপন খেয়ালেই দুলছে। এখন জোয়ার আসছে, তাই একটু একটু করে জল বাড়ছে। সবুজ ঘাসের মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছিল এমন সুন্দর জায়গায় আগে কেন আসেনি।
আর কথা নয়, শুধু উপভোগ করা যাক এই অনির্বচনীয় সৌন্দর্যকে। জেটির ওপাশেও সেই একই দৃশ্য। এপাশে তৃণভূমি অবশ্য আরও লম্বা, বহুদূর পর্যন্ত বিস্তৃত শুধু সবুজ আর সবুজ। মাঝে দাঁড়িয়ে কয়েকটা খেজুর গাছ যেন পটে আঁকা ছবি। জল কিন্তু বাড়ছে এদিকেও। আমাদের সকলেই দেখলাম বিভোর হয়ে আছে, সুন্দরের কাছে মাথা নত করে দাঁড়িয়ে। গঙ্গা এখানে পৃথুলা, নদীর ওপারে হলদিয়া শিল্পাঞ্চলের অস্পষ্ট আভাস। কেটে গেছে বেশ কিছুটা সময়। এবার মনে হলো একটু মিষ্টি মুখ করলে কেমন হয়। জেটির পাশে একটা বাঁশের মাচা, সেখানেই বসে পড়ল সকলে। শুরু হয়ে গেল মিষ্টি মুখের প্রস্তুতি। আমরা তো আসবার সময় কিনে নিয়েছিলাম 3 রকমের মিষ্টি, সেগুলির সদ্গতি হবে এবার।
পাতুরি সন্দেশটা ভালো, এর মধ্যে একটু কাজু বাদামও দেওয়া আছে, হালকা মিষ্টি, খেতে বেশ ভালো। এটা পাতুরি সন্দেশ, বেশ ভালো খেতে। এই কলার পাতার মধ্যে যেহেতু দেয়া, এর মধ্যে সন্দেশটা, এই জন্য এটা পাতুরি সন্দেশ বলছে ওরা। বেশ ভালো খেতে, হালকা মিষ্টি আর কাজু ফাজু দেয়া, ভালো। আঙুর ফল দেখতে অ্যাবসলিউটলি আঙুরের মতন, পুরো মনে তো হচ্ছে না একদম অরিজিনাল ফল। খেয়ে দেখা যাক। আঙুরের একটা অনেক বড় একটা পিস যেরকম হয়। আঙুর মিষ্টি মিষ্টি, একটু জেলি আছে, যথেষ্ট ভালো। একটু অন্যরকম, একটু অন্যরকম একদম। এখানে বসে 1 নম্বরে বসে আঙুর মিষ্টি, আঙুর ফাটাফাটি। ম্যাঙ্গোটা ম্যাঙ্গোটা দিয়ে একটু ম্যাঙ্গো খেয়ে দেখো, জোরে ম্যাঙ্গো সন্দেশ হলো। এটা সুগার ফ্রি ম্যাঙ্গো সন্দেশ, একটু জেলি দেওয়া আছে, অসাধারণ, দারুণ স্বাদ, অসাধারণ স্বাদ, সুগার ফ্রি ম্যাঙ্গো সন্দেশ। তাই সত্যি ভালো, এরকম মিষ্টি কলকাতা পাবি না। খেয়ে দেখো তুমি, একটা 5 জনের জায়গায় নিয়েছি। ঠিকই বলছিল, খেয়ে দেখ, এরকম ভালো স্বাদ, দারুণ না? আমের পুরো, বাস আমের পুরো মানে আম, ভরপুর আম, মানে আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, কে বলবে, পুরো ভরপুর আমের মিষ্টি। এই রোদের মধ্যে বসে এইরকম সারাউন্ডিং সমুদ্র, তার মধ্যেই আমের মিষ্টি ফাটাফাটি। এসবের মাঝেই দেখলাম জোয়ারের জল অনেকটা বেড়ে গিয়েছে, ডুবে গিয়েছে সেই সবুজ তৃণভূমি। অপূর্ব লাগছিল। এই সৌন্দর্য কিন্তু অসাধারণ। আগে আমি একটু মিষ্টি খেয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি সেই জোয়ারের ছবি। মিষ্টি যে ভালো সে তো ওদের কাছ থেকে আমরা শুনতেই পেলাম, ওদের এক্সপ্রেশনে, ওদের একটা স্বতঃস্ফূর্ত ইয়েতে। মিষ্টি ভালো, মিষ্টির কোয়ালিটি ভালো। আমার ভালো লেগেছে জায়গাটা। এই যে 1 নম্বরে যদি আপনারা আসেন, একটা সুন্দর নিরিবিলি জায়গা, নদী, তার সঙ্গে আপনার যে এই যে দিন মানে সময় কাটানোর একটা যে মুহূর্ত, এইটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। দেখছেন আমার পাশে এই ছোট্ট বট গাছ, তার ওপাশে এই যে নৌকোগুলি ভাসছে। এখন তো নদীতে ভরা কোটাল। আজকে আমরা যখন এসেছিলাম তখন কোটাল ছিল না, এখন তো কোটাল চলে এসেছে, ফলে এইসব জায়গা একদম জলে ভরে গিয়েছে। কিন্তু এই সবুজ তৃণভূমি, সেটাও খুব ভালো লাগছে। আবার এই যে জলে ভরে গিয়েছে তার সৌন্দর্যটা একটা অন্যরকম লাগছে। সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ একটা ব্যাপার। এই যে আবহ, এটাকে উপভোগ করা ভালো লাগবে। জায়গাটা আপনাদের একদিনের জন্য আসলে খুব ভালো লাগবে, আমি নিশ্চিত। তাহলে আমরা এই খাবার দাবার খেয়ে একটু অন্য জায়গায় যাব। আমাদের আর একটা ছোট্ট জায়গা এখানেই ঠিক হয়েছে বেড়ানো হবে, আমরা সেখানে যাব। তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই। স্থানীয়দের কাছে শুনছিলাম আজ নাকি পূর্ণিমার ভরা কোটাল, তাই এত দ্রুত জোয়ারের জল গ্রাস করে নিয়েছে দুকুল। নদীর ধারে সেই সবুজ এখন উধাও। যে নৌকাগুলি ঘাসের ওপরে বিশ্রাম নিচ্ছিল, তারাই এখন জলে ভাসছে খুশি মনে। ওপাশেও কিন্তু একই ছবি। যে ঘর, যে খেজুর গাছগুলিকে দেখছিলাম নদীর পাড়ে, তারা সকলে এখন জলমগ্ন। এ যেন এক অসামান্য জলছবি। প্রকৃতি তার রূপের ডালি ছড়িয়ে অপেক্ষায় আছে আপনার, আমার, আমাদের সকলের জন্য।
এবারে এসেছি অন্য পাশে। এদিকে বন্দর কর্তৃপক্ষের একটা ছোট অফিসও আছে, তার সামনে দিয়েই ওপাশে তৃণভূমিতে যাওয়ার পথ। সেই পথ ধরে কিছুটা এগিয়ে দেখি এদিকেও জলমগ্ন সবুজের একই ছবি। বেশ অনেকটা সময় কাটিয়ে দিলাম এখানে। এবারে এই 1 নম্বর থেকে বেরোবো আমরা। ও হ্যাঁ, এই বেলা বলে দিই, এখানে সম্প্রতি থাকার একটা জায়গা হয়েছে দেখলাম। নতুন বাড়ি, ব্যবস্থাপনা ভালোই। এই সঙ্গে দেওয়া ছবিতে ওই গেস্ট হাউসের ফোন নম্বরও পেয়ে যাবেন আপনারা। বেরিয়ে পড়েছি 1 নম্বর থেকে। আসলে এখানে তেমন খাওয়া দাওয়ার জায়গা কিন্তু এখন নেই। শীতকালে বেশ কিছু মানুষ আসেন পিকনিক করতে, তখন কিছু দোকানপাটও বসে। এখন সব শুনশান, তাই খেতে হবে বড় রাস্তায় গিয়েই। হাতে এখনো সময় অনেক, গাড়িও আমাদের সঙ্গেই আছে। তাই আমরা ঠিক করেছি এখান থেকে এখনই ফিরে যাব না, সোজা নিউ বকখালি যাব। নদীর ধারে নিউ বকখালিও দারুণ একটা জায়গা, সেটাও একটু দেখে নেওয়া হবে এই ফাঁকেই। ডায়মন্ড হারবার নামখানা রোড ধরে নামখানার কিছুটা আগে পড়ে এই নিউ বকখালি। নিউ বকখালির দিকে যেতে যেতে এবারে বলি আপনারা 1 নম্বরে আসবেন কিভাবে। এখানে আসতে গেলে শিয়ালদাহ থেকে আপনাকে নামখানা লোকালে চেপে আসতে হবে নিশ্চিন্তপুরে। নিশ্চিন্তপুর মার্কেট স্টেশনে নেমে নিশ্চিন্তপুর চৌরাস্তায় এসে সেখান থেকে টোটো করে পৌঁছানো যায় 1 নম্বরে। গাড়ি বা বাইকে এলে তো আমার দেখানো পথে আসতে পারেন। মিনিট 10 মধ্যে চলে এসেছি কাকদ্বীপের কাছাকাছি। রাস্তার ধারেই একটা হোটেলের সামনে দাঁড়ানো হয়েছে, এখানেই সেরে নেওয়া হবে মধ্যাহ্ন ভোজন। খুব বড়সড় নয়, তবে ছিমছাম পরিচ্ছন্ন হোটেল। গরম গরম ডাল ভাত মাছের ঝোল দিয়ে বেশ জমে গেল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার রওনা দিয়েছি আমরা। এখান থেকে নিউ বকখালি আর আধ ঘন্টা লাগবে বলছে গুগল। সকালের মেঘ রোদের খেলা সরিয়ে এখন পুরোটাই স্বচ্ছ পরিষ্কার আকাশ। এদিক থেকে গাড়িতে নিউ বকখালি যেতে হলে কাকদ্বীপের দিক থেকে উকিলের হাটের সামান্য আগেই পড়ে কাছাড়ি বাড়ি মোড়। সেই মোড় থেকে ডান দিকে বেঁকে গেলে নিউ বকখালি। আমরাও তাই এবার কাছাড়ি বাড়ি মোড় থেকে বেঁকে গেলাম ডান দিকের রাস্তায়। এই পথ সোজা যাবে নিউ বকখালি পিকনিক স্পটে। এই রাস্তাটা গোটাটাই সবুজে মোড়া, ছায়ায় ভরা। কাছাড়ি বাড়ি মোড় থেকে মিনিট 10 সময় লাগলো। চলে এসেছি নিউ বকখালির কাছাকাছি একদম। সামনেই ডান দিকে বিশাল এক মাঠ, তার ওপাশেই ম্যানগ্রোভ এবং ঝাউয়ের বনের সমন্বয়ে গড়ে ওঠা নিউ বকখালি পর্যটন কেন্দ্র। এখানেই গাড়ি রেখে আমরা এগোবো সামনের দিকে। গাড়ি থেকে নেমেই মনটা ভালো হয়ে গেল।
শান্ত সুন্দর সবুজে ভরা একটা চত্বর। সামনের দিকে এগোতে গিয়ে দেখলাম একদল ছাগল আমাদের অভ্যর্থনা জানাতে বসে আছে। একটু ওদের সঙ্গে সৌজন্য বিনিময় করে নিই তাহলে। মুড়িগঙ্গা নদীর ধারে একটা খুব সুন্দর জায়গা হলো এই নিউ বকখালি। আমি অবশ্য আগে এখানে এসেছি, আমার খুব ভালো লেগেছিল তখন। অন্যদের অবশ্য এই প্রথমবার এখানে আসা। এখানে এখনো জোয়ারের জল রয়ে গিয়েছে। সামনে ঝাউয়ের সারি, তার পিছনে রয়েছে ম্যানগ্রোভের সংসার, তার উপাস দিয়ে বইছে সুবিস্তৃত মুড়িগঙ্গা। তবে এখন ভাটা পড়ে গিয়েছে, জল ধীরে ধীরে কমছে দেখলাম। এদিকটায় অর্থাৎ রাস্তা থেকে জঙ্গলে ঢোকার দিকে এখনো জল থাকায় সকলে একটু চিন্তায় পড়ে গেল। আমরা বরং এই সুযোগে মাঠের দিক দিয়েই যাওয়ার চেষ্টা করি, চলুন। মাঠের দিক থেকে এই পথে এলে প্রথমেই পড়ে একটা খুব সুন্দর সবুজে ছাওয়া ঝাউবন। এখানে জল নেই এখন, ভালোই লাগছে তাই। আরও একটু সামনে গেলে এখনও রয়েছে জল খানিকটা। ম্যানগ্রোভের গাছগুলি সেই জলের মাঝে দাঁড়িয়ে। এটাও কিন্তু একটা অন্য রকমের সৌন্দর্য, যা চট করে দেখা যায় না। রোজ রোজ তো এমন আর ভরা কোটাল আসে না। ঠিক হলো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াবো। কিছু সময় পরে জল কমে গেলে ঢোকা হবে ম্যানগ্রোভের এই অরণ্যে, যাওয়া হবে নদীর ধারে। ততক্ষণ বরং মাঠের পাশে সবুজ দেখা যাক। কেমন লাগছে? প্রায় মিনিট ৪৫ পরে ধীরে ধীরে কমে গেল জল। এদিকে কাদা কম, বালি মাটি, তাই জল সরে যেতেই বেশ শুকনো হয়ে গেল জঙ্গলটা। আমরাও চলে এলাম নদীর ধারে। এদিকটা তো আরও সুন্দর। এখনও নদীর জল পাড়ের সঙ্গে গল্প করছে। তাদের এই গল্প কথার শব্দ একটা মায়াবী সুর তুলেছে মুড়িগঙ্গার তীরে। সেটাই শুনছিলাম বিভোর হয়ে। ক্রমশ পাড় ভাঙছে এদিকে, তাই নদী তীরে শায়িত ম্যানগ্রোভের মিছিল এখন। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই নিউ বকখালি এবং আগে যে জায়গা আমরা ঘুরে এলাম ১ নম্বর, এই দুটো জায়গায় স্বর্গসম। ফুরফুরে হাওয়া, পাড়ে জলের ছলাচ্ছল শব্দ, নদীর সুবিশাল জলরাশি সব কিছুই ধরা দিচ্ছিল মুগ্ধতার আবেশ নিয়ে। শীতকালে এখানেও বেশ পিকনিকের ভিড় হয়, তবে অন্য সময় ফাঁকাই থাকে। লোকালয়ের বেশ কাছে এমন জল জঙ্গলের মিষ্টি সমীকরণ খুব একটা মেলে না, তাই তো সুগম্য নিউ বকখালি ৮ থেকে ৮০ সকলকেই মুগ্ধ করে। এর সামনে দিয়েই অসংখ্য মানুষ রোজই বকখালি, মৌসুনী ইত্যাদি জায়গায় যাচ্ছেন। কিন্তু প্রকৃতি প্রেমীদের জন্য এই লুকানো রত্নের খোঁজ অনেকেই রাখেন না। নিউ বকখালিতে এসে আমাদের সকলেই খুব তৃপ্ত। জলমগ্ন অরণ্য এবং শুকনো জঙ্গল দুয়েরই আলাদা সৌন্দর্য দেখে মুগ্ধ সকলে। সেই মুগ্ধতায় আলাদা আবেশের পরশ এনে দিয়েছে মুড়িগঙ্গার এই বিশাল ব্যাপ্তি।
এবারে রওনা দিলাম এখান থেকে, ফেরা হবে আমাদের সেই রাস্তা ধরেই। তাই তো এখান থেকে বেরিয়ে আমরা ধরে নেব নামখানা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার রাস্তা। চলে এসেছি বড় রাস্তার কাছে। আমরা কিন্তু এবারে যাব বাঁ দিকে। ধরে নিয়েছি নামখানা ডায়মন্ড হারবার রোড। এই রাস্তা ধরে সোজা যাব হটুগঞ্জ, সেখান থেকে উস্তি হয়ে জুলপিয়া, তারপরে বারুইপুর থেকে বাইপাস ধরে কলকাতা। যেতে যেতে এবারে বলি নিউ বকখালিতে কিভাবে আসবেন। নিউ বকখালির কাছাকাছি বড় জায়গা উকিলের হাট। শিয়ালদহ নামখানা লোকাল ধরে চলে আসুন উকিলের হাটে। রেল স্টেশন থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে এই নিউ বকখালি পিকনিক স্পট। একটা টোটো নিয়ে দিব্যি চলে আসতে পারেন। সড়ক পথে এলে কাছারিবাড়ি বাস স্টপে নামতে হবে। কলকাতা থেকে নামখানা বা বকখালির বাসে নামতে পারেন কাছারিবাড়িতে অথবা উকিলের হাটে। নিউ বকখালিতে কিন্তু কোনো দোকানপাট পাবেন না। খাবার দাবার এমনকি পানীয় জলও উকিলের হাট থেকে কিনে নিয়ে যাওয়া ভালো। ফেরার জন্য টোটো পাওয়া খুব মুশকিল, তাই যে টোটোতে যাবেন তাকেই আবার ফিরিয়ে নিয়ে যেতে বলে দিলে খুব ভালো হয়। চড়ুই ভাতির জন্য কিন্তু আজকে দুটি জায়গায় আদর্শ একেবারে। তবে নিউ বকখালিতে থাকার জন্য কোনো কিছুই নেই। ঘন্টা আড়াইয়ের মধ্যে চলে এসেছি কলকাতার কাছাকাছি। ধরে নিয়েছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। 1 নম্বরে যাতায়াতের বিষয়টা তো আগেই বলে দিয়েছিলাম। আজ কিন্তু দারুণ বেড়ালাম আমরা। আজ তো কোনো দেবালয়, ধর্মীয় স্থান, রাজবাড়ি, প্রত্নস্থল এসব কিছুই ছিল না। ছিল শুধু অনাবিল অনবদ্য প্রকৃতি। সেই অসাধারণ সুন্দর প্রকৃতির মাঝে গোটা দিনটা আমরা দিব্যি কাটিয়ে দিলাম। মনটা একদম ফুরফুরে হয়ে গিয়েছে। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসব সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়ার ইতিকথা নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।